একটাই বাড়ি, একটা পরিবার, আর একটা সকাল। আর সেই সকালেই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে একসাথে 11টি দেহ। বাড়ির লোহার সিলিংয়ে বটগাছের ঝুড়ির মতো ঝুলছিল 10 জন মানুষ। আর পাশের ঘরে পড়ে আছে বাড়ির 80 বছরের বৃদ্ধা ঠাকুমার নিথর দেহ। কোনো খুনি নেই, কোনো ধস্তাধস্তি নেই, বাড়ির টাকা পয়সা সোনা গয়না হাত দেওয়া নেই। কিন্তু বাড়ির 4 দেওয়ালের মধ্যে লুকিয়ে ছিল 11 বছর ধরে তিলে তিলে তৈরি হওয়া এক নারকীয় অভৌতিক ট্র্যাজেডি। 11 জন মানুষ কিভাবে একই সাথে একই সময় দড়িতে ঝুলে পড়ল? এটা কি শুধু আত্মহত্যা, নাকি এক মানসিক রোগীর অন্ধবিশ্বাসের চরম পরিণতি? নমস্কার, আমি জয়ন্ত। আজকের গল্পে আমরা জানব ভারতীয় অপরাধ ইতিহাসের এক ভয়ঙ্করতম এবং মনস্তাত্ত্বিক কেস, দ্য বুরারি কেস। আজকের রহস্য আপনাকে অন্ধকারের এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। बुराड़ी इलाके में 11 लोगों के शव बरामद हुए हैं। 11 लोगों की मौत और 1 জুলাই 2018 দিল্লির এক শান্ত এলাকা বুরারি, আর সেখানেই থাকতো চুন্দাবাদ পরিবার। প্রতিদিন সকাল 5টায় চুন্দাবাদ পরিবারের মুদি দোকানটা খুলে যায়, কিন্তু সেদিন 7:30 বাজলেও সেই দোকানটা আর খোলেনি। তাদের প্রতিবেশী গুরুচরণ সিং প্রতিদিন মর্নিং ওয়াকে যায় সেই পরিবারের ছোট ছেলে ললিতের সাথে, কিন্তু সেদিন ললিতেরও দেখা নেই। তাই গুরুচরণ সোজা 3 তলার খোলা দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকে যায়। ওপরে উঠতেই তার নাকে এমন একটা গন্ধ আসে, প্রথমে তিনি একটু অবাকই হন। গন্ধটা এমনই যেমন পুজো শেষ হলে বা যজ্ঞের শেষে যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ। তিনি আরেকটু যাচাই করতে তিনি ঢুকে যান বাড়ির হল ঘরের দিকে। সেই হল ঘরে ঢুকে তিনি যা দেখলেন তা দেখার পর তার মুখ থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে যায়। তিনি কোনো রকম নিজেকে সামলে তিনি চেল্লাতে চেল্লাতে বাইরে বেরিয়ে আসেন। অফিসার রাজীব তোমার পরে সাক্ষাৎকারে বলেছিলেন, আমার 17 বছর কেরিয়ারে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি। মনে হচ্ছিল কোনো বটগাছ থেকে মানুষের লাশ ঝুলছে। পুলিশ প্রাথমিকভাবে ভেবেছিল এটা একটা নৃশংস গণহত্যা, কিন্তু ঘরের ভেতরে কোনো রক্তের দাগ ছিল না, দরজায় জোর করে ঢোকার কোনো চিহ্ন ছিল না, এমনকি ঘরে থাকা মূল্যবান সোনা টাকাও অক্ষত ছিল। তাহলে এই 11 জন মানুষকে মারলো কে? পুলিশ যখন এই হত্যার কোনো ক্লু পাচ্ছিল না, তখনই ঘরের মন্দির এবং আলমারির কোণ থেকে উদ্ধার হয় 11টি বাঁধানো ডায়েরি, এবং সেই ডায়েরিগুলো লেখা হয়েছিল দীর্ঘ 11 বছর ধরে, 2007 থেকে 2018। ডায়েরির পাতা উল্টাতেই অফিসারদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, কারণ সেই ক্রাইম সিনের চিত্রনাট্য পুরো সেই ডায়েরিতে লেখা। লাশের চোখ কিভাবে বাঁধতে হবে, কানের কোথায় তুলে দিতে হবে, হাত কিভাবে বাঁধতে হবে, সব নির্দেশ ডায়েরিতে আগে থেকেই দেওয়া ছিল। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? ডায়েরিতে লেখা ছিল 80 বছরের বেবে মানে ঠাকুমা তিনি দাঁড়াতে পারবেন, তাই তাকে বিছানাতেই শুয়ে রাখা হয়, এবং পুলিশ ঠাকুমাকে বিছানার পাশেই শ্বাসরুদ্ধ অবস্থায় পায়। ডায়েরিতে আরও লেখা ছিল সবাই সবার হাত বাঁধবে, আর প্রথা বা ক্রিয়া শেষ হলেই সবাই সবাইকে হাত খুলতে সাহায্য করবে। অর্থাৎ এই 11 জন মানুষ কেউই মরতে চায়নি। তারা ভেবেছিল এই অলৌকিক প্রথা বা এই ক্রিয়া শেষ হওয়ার পর কোনো অলৌকিক শক্তি এসে হয়তো তাদের বাঁচিয়ে নেবে। যাক, একটু দৃষ্টিপাত করা যাক চুন্দাবাদ পরিবারের অতীতের দিকে। বাইরে থেকে দেখলে চুন্দাবাদ পরিবার ছিল এক সুশিক্ষিত, ধনী এবং হাসি খুশি পরিবার। বড় ছেলে ভুবনেশ দোকান সামলাতেন, ছোট ছেলে ললিত প্লাইউডের ব্যবসা করতেন, নাতনি প্রিয়াঙ্কা আইটি সেক্টরে বড় চাকরি করতেন, এবং ঘটনার 10 দিন আগেই তার ধুমধাম করে এঙ্গেজমেন্ট হয়েছিল। ছোট নাতিরাও ছিল পড়াশোনায় সেরা। কিন্তু এই আলো ঝলমলে হাসির আড়ালে 2007 সাল থেকেই তিলে তিলে তৈরি হচ্ছিল এক অন্ধকারের কালসাপ। তবে এই পুরো ঘটনার মূল কাণ্ডারি ছিল বাড়ির ছোট ছেলে ললিত। 2004 সালে তার উপর হয় এক ভয়ঙ্কর আক্রমণ। তারই এলাকার কিছু দুষ্কৃতী তাকে প্লাইউড চাপা দিয়ে আগুন ধরিয়ে দেয়। অলৌকিকভাবে ললিত সেখান থেকে বেঁচে গেলেও মানসিকভাবে সে পুরো বোবা হয়ে যায়। এরপর 2007 পরিবারের সবথেকে প্রিয় গোপাল সিং অর্থাৎ ললিতের বাবা মারা যান। বাবার মৃত্যুতে ললিত আরও ভেঙে পড়ে। কিন্তু বাবার মৃত্যুর কয়েক মাস পরে ঘটে এক অলৌকিক ঘটনা। বাড়িতে হনুমান চাল্লিশা পাঠ হচ্ছে, তখনই ললিত হঠাৎ চিল্লে ওঠে, কথা বলতে শুরু করে। গলার আওয়াজ ফিরে পেয়েই ললিত দাবি করে, বাবার আত্মা আমার শরীরে ভর করেছে। ললিত বলেন বাবা তাকে দিয়ে পরিচালনা করাবেন। সেই থেকে ললিতের মুখ থেকে যা বেরোতো পরিবারের 2 মেয়ে প্রিয়াঙ্কা ও নিতু তা ডায়েরিতে টুকে রাখত। ললিতের কথায় পরিবার রাত 10টায় ঘুমাতো, ললিতের কথায় নিরামিষ খেত, ললিতের কথা মেনে ব্যবসার উন্নতিও হয়েছিল। ফলে পরিবারের সবাই ললিতের ভেতরের সেই বাবার আত্মাকে অন্ধের মতো পুজো করতে শুরু করে। চলে আসি সেই রাতে
পয়লা জুলাইয়ের আগের রাত 30শে জুন 2018 নিচতলা থেকে খাবার কিনে আনলো বাড়ির ছোট ছেলেরা। রাত 11টায় ডায়েরির শেষ পাতাটি পড়া হলো। আর সেই অনুষ্ঠান বা সেই আচারের নাম বট তপস্যা। বট গাছের ঝুড়ি বা ডালপালার মতো সবাইকে সিলিং থেকে ঝুলতে হবে। ললিত সবাইকে আশ্বাস দিয়েছিল, যখন তোমরা ফাঁসে ঝুলবে মাটি কাঁপবে, আসমান শিহরিত হবে। অমনি বাবা এসে সবাইকে দড়ি থেকে নামিয়ে দেবে। ভাবতে পারেন, বাড়িতে দুটো নিষ্পাপ শিশু ধ্রুব আর শিবম, তারা ভাবছিল এটা একটা খেলা। আর প্রিয়াঙ্কা, তার তো 10 দিন পরে বিয়ে হওয়ার কথা ছিল। সে ভেবেছিল এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তাদের জীবনের হয়তো আরও উন্নতি ঘটবে। কিন্তু যখন তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে টুলগুলো সরে গেল, কেউ আসেনি তাদের সেখান থেকে নামিয়ে দেওয়ার জন্য। ওই রাতে পরিবারের 11 জন সদস্য মারা গেল। ব্যাস, পুলিশের কাছে ব্যাপারটা স্পষ্ট ছিল, কারণ এখানে কোনো খুনি নেই, না বাইরে থেকে কেউ এসছে, না ভেতর থেকে কেউ বাইরে গেছে। তাই কেসটা যখন সাইকোলজিস্টের কাছে যায়, তারা একটা জিনিস নোটিস করে, ললিত কোনো শয়তান বা তান্ত্রিক ছিল না। ললিত ভুগছিল একটা ডিসঅর্ডারে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে PTSD, মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। 2004 সালে সেই অগ্নিকাণ্ডের ট্রমা এবং তার বাবার মৃত্যুর শোক তার মস্তিষ্কে একটা ফ্যান্টাসি জগৎ তৈরি করেছিল। আর সব থেকে বড় কথা, তার এই ফ্যান্টাসি পুরো পরিবারকে গ্রাস করেছিল। একে বৈজ্ঞানিক ভাষায় বলে শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার। মানে কারোর মাথায় যদি কিছু তৈরি হয়, অলৌকিক বা কিছু, সেগুলো শেয়ার করা। পুরো পরিবারের সাথে সে শেয়ার করেছিল এবং তারাও বিশ্বাস করতে শুরু করেছিল ললিতের কথায়। কারণ ললিত কথা বলার পরে সে বলেছিল তার বাবার আত্মা তার মধ্যে ঢুকে গেছে, বাবা পরিচালনা করবে এই পরিবারকে। এবং তারপর থেকে তাদের পরিবারে উন্নতিই হয়েছিল, বিজনেসে উন্নতি, প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়েছিল এবং সব কিছু একদম নর্মাল স্বাভাবিক চলছিল। আর এইসব কারণগুলোর জন্যই ললিত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল তাদের পরিবারের কাছে। ললিত যেটা বলবে সেটাই সঠিক। এটা কোনো ভূতের খেলা ছিল না, এটা ছিল এক মানসিক রোগের ভয়ঙ্কর শেষ পরিণতি। যাই হোক, এই বুরারি কেসটা ভারতবর্ষের অপরাধ জগতের ইতিহাসে এক অন্যতম চ্যাপ্টার। কারণ এখানে কোনো খুনি নেই, কোনো দোষী নেই। এখানে যদি কাউকে দোষ দিতে হয়, সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। আমাদের শরীর খারাপ হলে আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু যদি মনের কোনো অসুস্থতা হয়, আমরা ভূত প্রেত বা অলৌকিক কোনো জিনিস এইসব বলে আমরা ঢেকে দিই বা চাপা দিয়ে রাখি। আজকের এই বুরারি কেসটা আমাদের শিক্ষা দেয়, এগুলো টলারেট করলে কি পরিণতি হতে পারে। কারণ প্রাণ একটা দুটো না, 11 জন মানুষের প্রাণ নিয়েছিল এই বুরারি কেস। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, মন অসুস্থ হতেই পারে, স্বাভাবিক বিষয়, সবারই হয়। কিন্তু সেটা অবহেলা করা একদমই ঠিক না। কারণ প্রাণ একটি নয়, এটা অবহেলা করলে হয়তো আরও প্রাণ যেতে পারে। আমার এই চেষ্টা যদি ভালো লাগে, অবশ্যই ভালোবাসা দেখাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ সব কিছু আমার নিজের হাতে করা, স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং সব আমি নিজে করি। অতএব একটু ভালোবাসা দেখাবেন। নমস্কার, আমি জয়ন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।